প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চার্লস কিংসলের দ্য স্যান্ডস অফ দ্য ডি নামক কবিতাটা নিয়ে আলোচনা করব। এটি ক্লাস 10-এর ইংরেজি প্রথম পত্রের একটা কবিতা। তো আমরা এখন এই কবিতাটার মানে এবং এর ব্যাখ্যা, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম লাইনে এখানে কবি মেরি নামক একটা মেয়েকে সম্বোধন করে বলতেছে যে, ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। এখানে বলতেছে যে, হে মেরি, যাও এবং নিয়ে আসো, ডেকে নিয়ে আসো দ্য ক্যাটেল হোম, গবাদি পশুগুলোকে, অর্থাৎ গরুগুলোকে ডেকে নিয়ে আসো। এখানে ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গরু। এখানে কবিতার শুরুতে মেরিকে ডাকা হচ্ছে, তাকে একটি সাধারণ কাজ গরু বাড়িতে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এখানে ক্যাটেল শব্দের অর্থটা হচ্ছে গবাদি পশু, তার মানে মেইনলি এখানে আমরা গরুকে টার্গেট করতেছি। এরপর বলা হচ্ছে অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, মানে আর গরুগুলোকে ঘরে ফিরিয়ে আনো। এই লাইনটি পুনরুক্তি করা হয়েছে কাজটির গুরুত্ব বোঝানোর জন্য। মানে এখানে কবি লাইনটা পুনরাবৃত্তি করলো কাজটি যে গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্য। আবার এখানে বলতেছে অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, গরুগুলোকে বাড়িতে ডেকে আনো। বারবার একই কথা বলার মাধ্যমে তাড়াহুড়ো এবং সতর্কতার ইঙ্গিত দেয়া হয়েছে। এবার লাইন 4 আমরা দেখি অ্যাক্রস দ্য স্যান্ডস অফ দ্য ডি। এখানে অ্যাক্রস মানে পেরিয়ে, মানে কি পেরিয়ে? ডি নামক একটা নদী আছে, ডি নদীর এখানে স্যান্ডস প্লুরাল করা আছে, তার মানে বালুকাময় কোনো স্থানকে আমরা স্যান্ডস বলবো। এমনিতে স্বাভাবিক অর্থ স্যান্ড হচ্ছে বালি, কিন্তু এখানে দেওয়া আছে স্যান্ডস, অর্থাৎ ডি নদীর বালুকাময় তীর পার হয়ে। এখানে মেরিকে বিপজ্জনক বালু জোয়ার পার হয়ে যেতে বলা হচ্ছে, যেখানে জোয়ার ভাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা জানি যে নদীর চর কিংবা বালুকাময় কোনো স্থান মানে খুব দ্রুত প্লাবিত হতে পারে। এবার 5th লাইনে আমরা দেখি দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফর্ম, মানে পশ্চিম দিকের বাতাস। ওয়েস্টার্ন উইন্ড মানে এখানে পশ্চিম দিকের বাতাস ছিল ওয়াইল্ড। স্বাভাবিক অর্থে আমরা ওয়াইল্ড শব্দটা বুন অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে এই পশ্চিম দিকের বাতাসের এখানে তীব্রতাকে বোঝানো হয়েছে, যে বাতাসটা আসলে ঝড়ো। এবং ড্যাঙ্ক শব্দের অর্থটা হচ্ছে স্যাঁতস্যাঁতে, অর্থাৎ আমরা এটাকে স্যাঁতস্যাঁতে বলতে পারি বা কুয়াশাচ্ছন্ন বলতে পারি, কিন্তু এখানে ভেজাও বলা যায়। কিন্তু এখানে আমরা মেইনলি এখানে স্যাঁতস্যাঁতে ফেনায় ভরা, মানে ফেনা ফোম হচ্ছে স্যাঁতস্যাঁতে হয় আর কি। এই লাইনটি খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়, যা বিপদের সংকেত। পরের লাইনে দেখি আমরা অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, মানে সে একাই চলে গেল। তো মেরির যে বিপদ সেটা আরও বেড়ে যাওয়ার প্রবণতাকে এখানে দেখানো হচ্ছে। দ্য ওয়েস্টার্ন টায়ার্ড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, এখানে বলা হচ্ছে যে পশ্চিম দিক থেকে যে জোয়ার ধীরে ধীরে বালুর উপরে উঠে আসছিল। অর্থাৎ আমরা এখানে টায়ার্ডকে স্রোত বলবো না, জোয়ারে বলবো, কারণ হচ্ছে জানি আমরা নদীতে কোনো স্রোত ওই রকমভাবে থাকে না সমুদ্রের টায়ারের মতো। তো এখানে ক্রেপ্ট শব্দের অর্থটা হচ্ছে হামাগুড়ি দেয়া, কিন্তু এখানে ওইভাবে আসলে স্রোত হামাগুড়ি দেয় না, এখানে ধীরে ধীরে উঠে আসে আর কি, কোনো বালুর উপরে, বালুকাময় কোনো স্থানের উপরে উঠে আসে, জোয়ার ভাটা হয় এরকম। তো ক্রিপ্ট শব্দটি জোয়ারের নীরব ও ধীর গতির বিপজ্জনক আগমনকে এখানে বোঝাচ্ছে আর কি। লাইন এটা আমরা দেখব অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এখানে বলা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে বালুর উপর দিয়ে, অর্থাৎ বালুর উপর দিয়ে ওই জোয়ারটা আসছে, পানি ধীরে ধীরে পুরো বালুচরকে ঢেকে ফেলছিল, এটা এখানে ইন্ডিকেট করছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, এখানে বলা হচ্ছে যে চারোদিকে, অর্থাৎ বালুকাময় স্থানটার চারোদিকে পানি উঠে আসছে আর কি, যতদূর চোখ দেখা যায় বালুর চারোদিকে ঘুরে ঘুরে পানি ছড়িয়ে পড়ছিল। এখানে চারোদিক পানি দিয়ে ভরে যাওয়ার দিক চিনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ যতদূর চোখ যায় ততদূর প্লাবিত হয়ে গেছে আর কি ওই লাইনটা। তারপরে লাইন আমরা দেখতে পারি দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এখানে বলা হচ্ছে যে ঘন কুয়াশা, এখানে মিস্ট শব্দটা কুয়াশা, কেম ডাউন মানে নেমে এসেছিল, অ্যান্ড হিট দ্য ল্যান্ড মানে পুরো স্থলভাগটিকে ঢেকে ফেললো। মানে একে তো এখানে মানে জোয়ারের আর কি, জোয়ারের পানি দিয়ে পুরো স্যান্ডটা, যেটা বালুকাময় স্থানটা, ওটা ঢেকে গিয়েছিল, সেই সাথে ঘন কুয়াশাও আর কি নেমে এসেছিল। কুয়াশার কারণে মেরি পথ হারিয়ে ফেলে আর কি। অ্যান্ড নেভার হোম কেম শি, মানে আর সে কখনোই বাড়ি ফিরে এলো না, মানে অর্থাৎ
মেরি হ্যাজ বিন ড্যাড, মানে মেরি অলরেডি মারা গেছে আর কি এই স্রোতে। মেরি হচ্ছে একটা ছোট্ট বালিকা, সে এই বিপদটা আর কি মোকাবেলা করতে পারে নাই। অর্থাৎ এটি বোঝায় যে মেরি জোয়ারের পানিতে ডুবে মারা যায়। এটি কবিতার সবচাইতে একটা করুণ লাইন বলতে পারি আমরা। এবার দেখি ওহ ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার। অর্থাৎ এখানে পরের লাইনে কবি কিছু অর্থাৎ নাবিকদেরকে মানে এখানে কবি কিছু জেলেদেরকে আর কি পাঠাইছে, বা এখানে জেলেদের এটা ভাষ্য যে আসলে এটা কি শ্যাওলা, উইড শব্দটা শ্যাওলা, অথবা ফিশ, অথবা কি মাছ, অথবা ফ্লোটিং হেয়ার, অথবা ভাসমান চুল। এখানে জেলেরা পানিতে ভাসমান কিছু একটা দেখে বিভ্রান্ত হয় যে এটা কি ভাসমান কোনো শ্যাওলা, নাকি ফিশ, অথবা নাকি হেয়ার। তারপরের লাইনে দেখা যাচ্ছে ট্রিস অফ গোল্ডেন হেয়ার। অর্থাৎ এটাও একটা শকিং লাইন বলা যায়, যে এখানে বলা হচ্ছে যে সোনালি রঙের চুলের গোছা, মানে গোল্ডেন হেয়ার একটা ট্রিস, একটা গাছকে এখানে বলা হচ্ছে। যেমন গাছ উপর থেকে দেখলে গাছকে দেখা যায় যে মনে হয় একটা মাথার কোনো একটা চুলের একটা ছাউনি এরকম টাইপের, এটি মেরির চুল হতে পারে, এই আশঙ্কা তৈরি হচ্ছে এখানে। এ ড্রোনড মেইডেন হেয়ার, এখানে বলা হচ্ছে যে একটা ডুবে যাওয়া, একটা ডুবন্ত মেয়ের বা তরুণীর চুল। এখানে মেইডেন শব্দটা আমরা জানি যে মেইডেন শব্দটা হচ্ছে পরিচারিকা, মেইনলি আমরা পরিচারিকা হিসেবে দেখি। তো মেইডেনের আরেকটা বাংলা মিনিং আছে, এটা হচ্ছে যে কোনো তরুণী, কোনো মেয়ে মানুষকে বোঝানো হয় আর কি। শুধুমাত্র নট অনলি এখানে আমরা পরিচারিকা বা চাকরানি যেটাকে বলে থাকি এটা না, মেইডেন শব্দের অর্থ মেয়ে হয়, তরুণী হয়। এইটা এখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটি মেরির মৃতদেহ। এবার পরের লাইনে বলা হচ্ছে অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, অর্থাৎ সমুদ্র জলের উপর ভাসছে কি। এখানে মেরির চুল জেলেদের জালে আটকে যায়, অর্থাৎ তারা মেরির সোনালি চুলকে দেখতে পায়। তারপরের লাইনে দেখি ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে স্যামন যে ফিশটা, ওটাকে স্যালমন ফিশ বলে, বাংলা এটাকে স্যামন বলা হয়। তো যাই হোক, বাংলাদেশের অ্যাভেলেবল না সেই রকমভাবে। তো এটা স্যালমন ফিশ হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা এই সমস্ত দেশে মোটামুটি বিখ্যাত। স্যালমন ফিশটা একটু সোনালি উজ্জ্বল ওই রকম টাইপের হয়। ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, মানে এত সুন্দর উজ্জ্বল কোনো স্যামন মাছ বা স্যালমন ফিশ আগে কখনো দেখা যায়নি। এটা হচ্ছে এটি মাছ নয়, এটা মানুষের চুল, তা বোঝানো হয়েছে। এবার পরের লাইনে দেখি অ্যামং দ্য স্টেকস অফ ডি, অর্থাৎ ডি নদীর খুঁটির মাঝে। অ্যামং দ্য স্টেকস অফ ডি অর্থাৎ নদীর জালের খুঁটির মাঝে মৃত দেহ আটকে ছিল, এরকম একটা বলা হয়েছে। তারপরের লাইন হচ্ছে দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, তারা ঢেউ খেলানো ফেনার উপর দিয়ে নৌকায় করে তাকে নিয়ে এলো। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, অর্থাৎ এখানে বলা হয়েছে জেলেরা মেরির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসলো আর কি। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফর্ম, মানে এখানে এই মানে নদীর ফেনাটাকে এখানে নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে, যে নিষ্ঠুর ও ধীরে এগিয়ে আসা ফেনাকে নিষ্ঠুর বলা হয়েছে, কারণ সেটি মেরির মৃত্যুর কারণ। পরের লাইনে দেখা হচ্ছে যার দ্য ক্রুয়েল হাংরি ফর্ম, অর্থাৎ নিষ্ঠুর ও ক্ষুধার্ত ফেনা, মানে এখানে ফেনাকে গালমন্দ করা হচ্ছে আর কি, দোষারোপ দেওয়া হচ্ছে। মানে প্রকৃতিকে এখানে মানুষের মতো ভয়ঙ্কর রূপ দেওয়া হচ্ছে, মানে প্রকৃতি এখানে ব্যাপক ভয়ঙ্কর। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে তার কবরে। এখানে মেরিকে সমুদ্রের পাশে দাফন করা হয় আর কি, এটাই বলা হচ্ছে। পরের লাইনে দেখবো বাট স্টিল দ্য বোট ম্যান হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম, মানে এখানে একটা উপমা দেওয়া হয়েছে এখানে, তবুও মাঝি যেন এখনও তার গরু ডাকতে শোনে। মানে মনে হয় মেরির কণ্ঠে সে গরুগুলোকে ডাকছিল, এরকম একটা দেখানো হয়েছে। এটি মেরির আত্মার প্রতীকী উপস্থিতি বোঝায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ দ্য ডি, অর্থাৎ ডি নদীর বালুচর পেরিয়ে। তো এইটা মূল শিক্ষাটা এই কবিতাটার, প্রকৃতি খুব শক্তিশালী ও নিষ্ঠুর হতে পারে, অর্থাৎ অসতর্কতা মানুষের জীবন কেড়ে নিতে পারে, এটা এই গল্পের মূল শিক্ষা। তো আমরা এবার গল্পটার মূল ভাব পড়ব। দ্য পোয়েম শোজ দ্য গল্পের থিম পড়ব এবার আমরা। দ্য পোয়েম শোজ দ্য স্যাডনেস অফ এ গার্ল নেমড মেরি, মানে এই কবিতাটা মেরি নামক একটা মেয়ের দুঃখ, অর্থাৎ দুঃখের কাহিনী বলা হয়েছে। হু ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম বাট নেভার রিটার্ন, মানে যে তার পশুকে বা গবাদি পশুকে বা গরুকে সে আনতে যায়, ফিরে আনতে যায়, কিন্তু সে নিজেই ফিরে আসে না।
ইট টক্স অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ নেচার, এটা প্রকৃতির যে একটা বিপজ্জনক একটা দিক আছে এটার কথা বলে। লাইক দ্য সি অ্যান্ড দ্য মিস্ট, মানে সমুদ্র বা ঘন কুয়াশার যে একটা ভয়ঙ্কর রূপ আছে এটাই দেখায়। ইট অলসো শোজ হাউ লাভ, ডিউটি অ্যান্ড ট্র্যাজেডি আর পার্ট অফ লাইফ, মানে এটা আরও দেখায় যে জীবনের মধ্যে ভালোবাসা, কর্তব্যটা এবং ট্র্যাজেডিটা, অর্থাৎ আমাদের জীবনের ভয়ঙ্কর রূপটা আমাদের জীবনের প্রত্যেকটা একটা অংশ। ইভেন আফটার হার ডেথ, এমনকি তার মৃত্যুর পর, পিপল ফিল হার প্রেজেন্স অ্যান্ড হিয়ার হার ভয়েস, মানুষ তার উপস্থিতি এবং তার কণ্ঠস্বরকে শুনতে পায়। তো এইটাই হচ্ছে আমাদের আজকের কবিতা, আর লাইন বাই লাইন মিনিং এবং ব্যাখ্যা। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।